তিনি চোখের ডাক্তার শ্রদ্ধেয় শিশির দা এখন ঠাকুরের কথা বলবেন। শ্রদ্ধেয় আয় এই এসে গিয়েছে, এক মজার দেশের মজার লোক। আমরা শোনা যাচ্ছে? হ্যাঁ, শিশির দাকে যখনই পাই, আমরা লিঙ্কে যারা থাকি আমরা খুব আনন্দ পাই ওনাকে দেখে। কথাবার্তা সবাইকে দেখে এই আনন্দ আমাদের মধ্যে আসে। আমরা আজকে তার মুখ থেকে ঠাকুরের কথা শুনবো। আর যারা লিঙ্কে আছেন তাদের কাছে অনুরোধ করছি, অনেকের অনেক প্রশ্ন থাকে। বেশ কয়েকদিন ধরে আমাকে কয়েকজন বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন, তা আমি বললাম এর মধ্যেই চিকিৎসকদের নিয়ে আসবো একদিন লিঙ্কে, আপনারা বলবেন তাদেরকে। তবে ধ্বনি দেওয়ার পরে আপনারা কথা বলতে পারেন। ওনারা যেমন বড় মাপের মানুষ তেমনি বড় মানেরও মানুষ, অতএব ওখানে বসে অনেক সময় আপনাদের জন্য দেবেন। শিশির দা, হ্যাঁ, জয় গুরুদেব। কতক্ষণ টাইম আছে? টাইম কত? বলুন 50 পর্যন্ত। 50? আরে বাবা, শ্রদ্ধেয় সমিতদা ছেড়ে দিলেন। প্র্যাকটিক্যালি সমিতদা হচ্ছেন আমাকে সৎসঙ্গ জগতে হাত ধরে 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 সমস্ত জায়গাতে নিয়ে যাওয়া। আমার স্বস্তে একদিন দেওঘর থেকে ফিরে এসে নিরামিষ খাওয়া শুরু করলাম। 2 বছর 2.5 বছর পর আমাকে নিয়ে গেলেন শ্রদ্ধেয় রতিদার বাড়িতে একদিন সকালে, চল না খেয়ে চল, স্বস্তানি দিলেন। শ্রদ্ধেয় সমিতদা হচ্ছেন আমার স্বস্তানি ঋত্বিক, এবং অনেক কিছু জায়গাতে ঠাকুর পরিবারের সাথে সমস্ত জায়গাতে নিয়ে যাওয়া নিয়ে আসা, অনেক কিছু অনেক দিন ধরে তার সাথে লেগে আছি এখনো পর্যন্ত। সেই সমিতার কথা শোনার জন্য আমি বলি যে আমি তো লেটে বললে হবে না, এটা ঠিক মানায় না। সমিতার আজকে আবার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, তো যাই হোক এখন ছাড়তেই হলো, তার কল্প কথার মধ্যে তাকে ছাড়তে হলো। এই কথা তো শেষ হয় না। তো আজকে যে এত সুন্দর সব ইষ্ট প্রসঙ্গ চলছিল, তো আমি ভাবছিলাম যে কি দিয়ে শুরু করি, কোথায় যাই। আমি আসলে চেম্বারে 5 মিনিট আগে শেষ করেছি, মানে পেশেন্ট তাড়াতে তাড়াতে শেষ অবস্থা, এমন পরিস্থিতি কোন রকম মাস্কটা খুলে। তো আমি এই সারাদিন আপনারা বলেছেন যে একটা টপিকস, এমন একটা টপিকস ঠিক করেছেন। তো আমি ভাবছি টপিকসে তো প্রত্যেকেই তো বলছেন বহু রকম ভাবে। তো আমার এক ভাই আছে এখানে, এই ভাই মানে আমার মাধ্যমে দীক্ষা নিয়েছে, মুখটা দেখেন, দীপজয়। ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এখন ও আমার মাধ্যমে দীক্ষা নিয়েছে। আমি বললাম দেখ, আমার চেম্বারে যে সমস্ত পেশেন্ট আসে এবং সেই সমস্ত পেশেন্ট গুলোকে আমি তুই পেশেন্ট সাজ, আর আমি সেগুলোকে কেমন ভাবে সেগুলোকে ডিল করি, ইষ্টকেন্দ্রিক ডিলটা কেমন ভাবে হয়, তুই সেরকম ভাবে আমাকে প্রশ্ন কর, তাহলে এটা বোধ হয় মানুষের ইন্টারাকশনটা বেশ ভালো হতে পারে। তাহলে দীপজয় তুমি একটা প্রশ্ন কর, যে আজকে ধরো যে সমস্ত পেশেন্ট আসছে তার মধ্যে একটা পেশেন্ট সম্পর্কে তুমি প্রশ্ন করো। জয় গুরু। স্যার, আমার সত্যি কথা বলতে মাঝে মধ্যে প্রচুর যখন তখন হঠাৎ করে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, সাইড দিক দিয়ে খুব পেইন আছে। তো এইবার একটা বাচ্চা ছেলে এখন বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসছে, একটু ফ্যান চালাও, বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে আমার চেম্বারে, সেটা হচ্ছে তার একটা ম্যানিফেস্টেশনও দিল। মানে এই ধরুন 12-14 বছরের মধ্যে বাচ্চাগুলো তাদের বাবা মা নিয়ে আসছে তাদের মাথা ব্যথা। এর কারণ হিসাবে আমি কতগুলো তাদেরকে আমি প্রথম চোখটা দেখে নিই। চোখটা দেখে নেওয়ার পর আমি দেখলাম চোখের কোনো প্রশ্ন সমস্যা নেই। আমি তাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি, ভাই সকালে ঘুম থেকে কটায় ওঠো? তো বললো সকালে ঘুম থেকে আমি 10টার সময়, 9টা থেকে 10টার সময় উঠি। তারপর কি করো? তারপরে উঠেই আমি ওই দাঁতটা মাজি। তারপরে কি করো? তারপরে একটু পড়তে বসে যাই, তারপরে একটু খাওয়া দাওয়া করি, করতে করতে আবার টিভি মোবাইল দেখতে দেখতে এরকম চলে আসে। তো এবারে আমি ওর বাবাকে ডাকি, ওর বাবাকে পাশে ডাকিয়ে আমি বলি যে দাদা, আমি কিন্তু কতগুলো জিনিস কিন্তু ওর চলনার মধ্যে কতগুলো ত্রুটি পেলাম। কেমন দাদা? বাবাকে ডাইরেক্ট কিছু বলছি না, আমি বললাম ধর বাচ্চাটাকে আমি প্রশ্ন বলছি যে মা শোন, যদি তুই ধর ভোর 4টের সময় উঠিস, উঠে যদি ঠাকুরের প্রার্থনা করিস, নাম ধ্যান যদি করিস, তারপরে ঠাকুর প্রণামের পরে যদি বাবা মাকে প্রণাম করিস, তারপরে উঠে তুই থানকুনি পাতা খাস, ত্রিপালি খাস, তারপরে উঠে তুই জল খেলি, জল খেয়ে ব্রাশ নিয়ে বাথরুমে চলে গেলি, বাথরুমে চলে যাওয়ার পর পায়খানা করলি, তুই কিন্তু আগে আমাকে পায়খানার কথা বলিসনি, বললাম তুই কিন্তু পায়খানার কথাটা রুটিনের মধ্যে তোর নাই। এবারে পায়খানা করলি, তারপরে টিফিন করলি, পড়ার সময় বসলি, টিভি মোবাইল কম করলি, তারপর এমনি করে সারা দিনের মধ্যে তুই লাইফ যদি নিয়ে যাস তাহলে কেমন হতে পারে, এবং একটু তাড়াতাড়ি শুয়ে পড়লি, টিভি মোবাইলটা কম করে দেখলি। তখন ওর বাবাকে যখন বললাম, আমি বললাম দাদা এরকম করলে কেমন হতে পারে? তা বলছেন আমাকে তো ঠাকুরে, আমার পরিবারের সবাই ঠাকুরের দীক্ষিত,
কিন্তু তারা বলেছে এরকম ভাবে চলার কথা, কিন্তু আমাকে ডাক্তারবাবু হিসেবে আমি অনেক জায়গাতে ডাক্তার দেখিয়েছি, বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু শুধু ওষুধই খাইয়ে গেছে, 4-5 বছর ধরে ওষুধ খাওয়াচ্ছি। কিন্তু এইরকম ভাবে চলনটাকে ঠিক করার কথা, কেমন করে আমার রুটিন চলনে আসলে মাইগ্রেনটা ঠিক হতে পারে, এইটা আমাকে কেউ সাজেশন দেয়নি। আমি আপনাকে মিনিমাম দিচ্ছি, আর আপনার বেসিক জায়গা হচ্ছে এটা করতে গেলে আপনাকে ঠাকুরের দীক্ষা নিতে হবে, এই বেসিক জায়গা আপনাকে নিতে হবে। আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দীপজয় ভাই বলো, যে মাছ মাংস খাওয়ার পরিমাণ লাস্ট 3 মাস ধরে কেমন চলছে? করোনা রোগী হওয়ার পর থেকে ডাক্তারবাবুদের চেম্বারে যাচ্ছেন, ডাক্তারবাবুরা মাছ মাংস খাওয়ার ব্যাপারে ওই সমস্ত পেশেন্ট কত করে মাছ মাংস খাচ্ছে, তুমি বলো। সত্যি কথা বলতে আমরা পেশেন্ট প্রচুর দেখছি, তো যেখানেই যাচ্ছে বডি ওয়েট সিস্টেম বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে ডিম, মাছ, মাংস এগুলো খাওয়ার জন্য বলছে, প্রোটিনটা একটু শরীরে বেশি পাওয়ার জন্য। এবারে এইটা হচ্ছে আমার 3 মাসের লাস্ট স্ট্যাটিস্টিক্স। এবারে হচ্ছে কি, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যখন খাদ্যখানার হিসেব দিলাম, তখন দেখছি যে তারা সবজিকেও খায় না, খাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাংস। এবারে মাংসটা আনে কে? বাড়িতে যা জিজ্ঞাসা করছে, বাড়িতে তার বাবা মানে। মোবাইলটা কার মোবাইল ব্যবহার করে? বাবার মোবাইল ব্যবহার করে, মার মোবাইল ব্যবহার করে। আমি তখন তাদেরকে, গার্জিয়ানকে বললাম, তাহলে তো আপনারাই তো শিখাচ্ছেন, আমি কি করবো ট্রিটমেন্ট করার? এখানে ট্রিটমেন্ট আপনাকে করতে হবে এবং আপনাকে হয়ে উঠতে হবে। তখন তারা হাত জোড় করে, ডাক্তারবাবু কি করতে হবে? আর প্রথম কাজ হচ্ছে ঠাকুরের সাথে যুক্ত হন, ঠাকুরের বিধিবিধানকে পালন করেন। তখন তারা প্রশ্ন করে যে ডাক্তারবাবুরা বললেন এত মাছ মাংস খাওয়ার কথা করোনার সময়, তো এই প্রোটিন কোথা থেকে আসবে? তখন আমি একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্টে 3 জন ডাক্তারবাবু, চোখের ডিপার্টমেন্টে। তার মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট আমি, আমার 57 বছর বয়স। আমি অনেক বছর ধরে সেই নিরামিষ খাই, একদিনের পরে ট্রিটমেন্ট বন্ধ করিনি। এই গত 1.5 বছর ধরে আমার কোথায় কখন করোনা হয়েছে আমি জানি না। একদিন দুদিন হয়তো জ্বর হলেও হতে পারে, নাও পারে, আমি জানি না। ইঞ্জেকশন দুটো হয়ে গেছে। আরেকজন ডাক্তারবাবু আছে, বেনারস থেকে আসছেন, তার বয়স 30-এর কাছে, ডক্টর সিং। তিনি নিরামিষ খান, জন্মগতভাবে নিরামিষ খান। তিনি ডাইরেক্ট কোভিড হসপিটালে ডিউটি করেন, আমার সাথে ডিউটি করেন, আইএর ডিউটি করেন। তার বন্ধুরা সব আক্রান্ত হলো, একই ঘরে থাকে, সেই পাশের ঘরে থেকে তার কিছুই হলো না। আরেকজন ডাক্তার বলছেন ডক্টর অধিকারী, তার বয়স 37 বছর, সে মাছ মাংসের মধ্যে ডুবে আছে, তার করোনা হলো, 1 মাস ধরে ভুগলো, তারপরে 1 মাসের পরেও তার রোগ তার এই ইমিউন হচ্ছে না, তার শরীর সুস্থ হচ্ছে না। তখন আমি তাদেরকে বললাম, দেখুন তাহলে মাছ মাংস খাওয়ার ফলে আমাদের কি রোগ বৃদ্ধি পাচ্ছে? রোগ কি আমাদের কি ইমিউনিটি পাওয়ার বাড়ছে? একদম বাড়ছে না। এবারে আমি তাদেরকে একটা প্রশ্ন করলাম, ছোট প্রশ্ন, বলুন তো দেখি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ, আমাদের ভালো বন্ধুকে যদি আমি নিয়ত মারি, তাহলে বন্ধু এই নিয়ত মারার জন্য আমার কি শাস্তি হতে পারে? শ্মশানে বেসনে চইব, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্ধারে শ্মশানে যথেষ্টতি সবান্ধব। আমার এই রক্ত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে যে ল্যাক্টোব্যাসিল থাকে, ঠাকুর বলছেন যে ল্যাক্টোব্যাসিল যেটা থাকে, এটা তোমার ভালো বন্ধু। এই ভালো বন্ধু নিরামিষ খায়। এবার আমি নিয়ত আমিষ খাওয়ার ফলে সে ভালো বন্ধুগুলো মারা যাচ্ছে। এবার ভালো বন্ধু যদি মারা যায়, তাহলে খারাপ বন্ধুগুলো অ্যাটাক করছে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের হারিয়ে ফেলছি। এর শাস্তি কিভাবে নিতে পারি? আমি তো কন্টিনিউয়াস প্রসেসে আমি সুইসাইড অ্যাটেম্পের দিকে এগিয়ে যাচ্ছি, কালকে আমেরিকা থেকে একজন মানুষ আসছেন, আমেরিকাতে আমি বললাম যে আপনারা যে মাছ মাংস খাচ্ছেন, আমেরিকাতে মাছের ডোজ দিয়েছে 2 দিন। কেন ডোজ দিয়েছে জানেন? এইটা আমার একটা অ্যানালিসিস আছে। ঠাকুর যে বলছেন যে আজকের দিনে দেখবেন অনেক মানুষ, আমরা সৎসঙ্গে বসে আছি, এই মাত্র 173 জন কেন মানুষ পাবো আমি? 1073 জন মানুষ থাকার কথা। তার কারণ এটা আমাদের ব্রেনে রিসিভ করতে চায় না। এর কারণ হচ্ছে হ্যাঁ, জুমে আছে, ইউটিউবে আছে, লাইভ ফেসবুকে আছে, 1000 লোকই আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা প্রসঙ্গটা আসি, ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি, মানে এক জায়গায় বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্রেন হচ্ছে এমন একটা বিকৃতির মধ্যে চলে গেছে, নর্মাল বিকৃতি এসে গেছে। এই বিকৃতিটা এমন একটা জায়গায় গেছে, সেই বিকৃতির জন্য আমরা ভালো জিনিস খারাপ জিনিসটাকেও খারাপ বলে বুঝতে পারছি না, আবার ভালো কোনটা সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। সহজ সোজাভাবে একটা ছোট যদি এক্সাম্পল দিই, আমাদের ডাক্তারদের চিহ্ন ছিল কি? ক্রস চিহ্নটা আজকে দেয় না। আজকে চিহ্নটা কি দেয়? আজকে চিহ্নটা হচ্ছে একটা লাঠি, 2খানা সাপ, পাকে ডানা, ঠিক আছে। আর অ্যাম্বুলেন্সের গায়ে কি চিহ্ন আছে? একটা দাঁড়ি, একটা সাপ করা আছে। অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্সের গায়ে যেটা সিম্বল, সেইটা হচ্ছে গ্রিকদের চিকিৎসা জগতের সিম্বল, চিকিৎসকের দেবতার সিম্বল। সেইটা হওয়ার কথা ছিল আমাদের গাড়িতে, আর আমরা হচ্ছে শয়তানের দূত হিসেবে সিম্বল, যা মানুষকে জমের বাড়ি পাঠায়, সেই সিম্বল আমাদের গাড়িতে। এবারে
এটা 150 বছর আগের ইতিহাস। 150 বছর আগের ইতিহাস হঠাৎ করে তার 30 বছর পরে আমেরিকান সৈনিকরা করলো কি, ঠিক হওয়ার কথা ছিল যেটা, সেটাকে বিকৃত করে এই চিহ্ন, খারাপ চিহ্নটা ছিল আমাদের দিল, আর অ্যাম্বুলেন্সে ভালো চিহ্ন দিল। 150 বছর ধরে এই বিকৃতি এখন আমরা সংশোধন করতে পারিনি। আমাদের ব্রেন জানা সত্ত্বেও এই বিকৃতিটাকে আমরা ভালো পথে নিতে পারছি না। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন থেকে শুরু হলো তখন থেকে এই দুটো জিনিস, হেভি মেটাল পয়জনিং এবং পলিকার্বনেটেড ফেনল, এই জাতীয় জিনিস প্রকৃতির মধ্যে পড়তে থাকলো। পড়তে যখন থাকলো, এটা মাটি থেকে প্রাণ থেকে হয়ে সমুদ্রের মধ্যে চললো। ওখানে ছোট মাছ খাচ্ছে, বড় মাছ সেখানে এনগাল করছে। এই মাছগুলো যখন মানুষ খাচ্ছে, মানুষ খেলে কি হয়, এই মাছের মধ্যে এই হেভি মেটাল পয়জনিং আছে। হেভি মেটাল 2000 টাইমস মাছের জলের থেকে, মাছের গিলস থাকে, লিভার থাকে, কিডনির মধ্যে এগুলো থাকছে। মানুষ যখন এইগুলো, মাছ যখন প্রচুর পরিমাণে খাচ্ছে, তখন তাদের স্লো পয়জনিং চলতে থাকে, স্লো পয়জনিং, হেভি মেটালের স্লো পয়জনিং চলে। তাই আজকে আমেরিকাতে এই যত হেভি মেটাল পয়জনিং হচ্ছে, এই হেভি মেটাল পয়জনিং এর জন্য মানুষের সেন্সরি মোটর কোঅর্ডিনেশন হারিয়ে ফেলছে। ঠাকুর যেটা বলেছেন বারবার করে, যে আমাদের সেন্সরি মোটর কোঅর্ডিনেশন চাই। তাই অকালে আজকে দেখা যাচ্ছে 50 বছর বয়সে আজকে মানুষ সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না, হঠাৎ করে বার্ধক্যের দিকে এগিয়ে গেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে তার সেন্সরি মোটর কোঅর্ডিনেশন হারানোর জন্য তার মেধা শক্তি হারিয়ে ফেলছে, তার রিপ্রোডাক্টিভ সিস্টেমে আঘাত হচ্ছে, তার হার্ট কিডনির সমস্ত ড্যামেজ হচ্ছে। এই স্লো পয়জনিং চলছে। এটা বহুত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পরের থেকে এটা শুরু হয়েছে। এবারে হচ্ছে কি, আমেরিকা সেটা আগে থাকতে বুঝতে পারে। ঠাকুর যেটা 100 বছর আগে বুঝেছেন, সেই জন্য ঠাকুর প্রথম থেকেই বলেছিলেন নিরামিষ আহারের কথা। এই নিরামিষ আহারের জন্য এই মাছ আমেরিকাতে বলছে মাত্র 2 দিন তুমি ডোজ দাও, নির্দিষ্ট গ্রাম মাছ, এবং 2 দিন ডোজের কথা বলছে না। আজকে আমরা এখানে বসে সকাল সন্ধ্যে মাছ খাচ্ছি। আর ডিম আর মাংস, সে তো আর তুলনা নাই। আজকে আমাদের প্রোটিন ভাগ হয় অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড থাকে ডিম এবং মাংসের মধ্যে। এরা করে কি, অ্যাসিড তৈরি করে দেয়। শরীরে যত বেশি অ্যাসিড তৈরি করতে থাকে, আমাদের রক্ত হচ্ছে অ্যালকালি, আমাদের চোখ হচ্ছে, জল হচ্ছে অ্যালকালি, আর অ্যাসিডের দিকে যখন চলে থাকে, আমাদের ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, ভাইটাল ক্যাপাসিটি সব নষ্ট হতে থাকে। তখন রোগগুলো আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে। এমনি করে করে এটা আস্তে আস্তে যত অ্যাসিডিটি হয়, ব্লাড ব্রেন ক্রস করে ব্রেনে চলে যায়, তখন মাইগ্রেন আস্তে আস্তে বাঁধতে থাকে। এবারে হচ্ছে কি, এই যত পরিমাণে মানুষ মাংস খাচ্ছে এই মাইগ্রেন রোগীরা, তত তাদের মাইগ্রেন বাড়ছে, যত ফাইবার কমে যাচ্ছে, ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। এরকম ঠাকুর যে কথাটা অব্যর্থ করে কথা বলেছিলেন 100 বছর আগে, যে মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে আহার উত্তেজিত, অযথা হয় জর্জরিত। ইভেন তিনি বলছেন মাছ মাংস যারা খায় তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পর্যন্ত, জনন নীতিটা পর্যন্ত হ্রাস হয়ে যায়। এত কিছু কথা ঠাকুর বলেছেন। শুদ্ধাচারের কথা বলেছেন, সাত্বিক আহারের কথা বলেছেন, ব্যালেন্স ডায়েটের কথা বলেছেন। রিসেন্টলি একটা পেশেন্ট আসছে, আমি রিসেন্ট স্টাডি সময় সংক্ষেপে কতগুলো কথা বলে শেষ করি। ওই দীপজা বলছে একটা পেশেন্ট আসছে, তার প্রোগ্রেসিভ মায়োপিয়া চলছে। আমি ঠাকুরের পয়েন্টে যাচ্ছি বলে কথাটা আসছি। এবারে সে প্রত্যেক বছর 6 মাস অন্তর অন্তর তার পাওয়ার বেড়ে যাচ্ছে। এবার তারা বললো যে ডাক্তারবাবু, এর কি কোনো কারণ নেই, প্রিভেনশন করা যায় না? আমি বললাম দেখুন, এখনো পর্যন্ত বিকতে পারেনি। তবে রিসেন্টলি 4-5 দিন আগে একটা অদ্ভুত একটা জিনিস বেরিয়েছে, সেটা সবারই জেনে রাখা ভালো। সেটা হচ্ছে ভুবনেশ্বর এইমস থেকে ডক্টর বালাগান মুরুগান বলে একটা টিম, ফার্মাকোলজি ডিপার্টমেন্টের, তারা বের করেছে আমানি ভাত যদি রেখে দেওয়া যায় 12 ঘন্টা পরে, সেখানে ফার্মেন্টেড হয়ে সেখানে থাকছে লো চেন ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা বেরিয়ে গেছে। এই লো চেন ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে। এবারে এইটা ঠাকুর কাছে মানুষ একজন আসছিল, যারা এই প্রোগ্রেসিভ মায়োপিয়া নিয়ে আসছিল। ঠাকুর তাদের বিধান দিয়েছিলেন সবকিছু করতে পারেন, আপনি যদি আমানি খেতে পারেন, ঠাকুর বিধান দিয়েছিলেন। কিন্তু আমি এতদিন পর্যন্ত কোনো তার সাপোর্টে কোনো পয়েন্ট পাইনি। আজকে রিসেন্ট স্টাডির ফলে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে যাদের এই জাতীয় বাত জাতীয় জিনিস হচ্ছে, প্রোগ্রেসিভ মায়োপিয়া হচ্ছে, তাদের মধ্যে আমি স্টার্ট করে দিয়েছি। সেদিনকে একটা মা, দেখুন ঠাকুর তাহলে কেমন সুন্দরভাবে আমাদেরকে বিধি বিধান তখনকার দিয়ে দিয়েছে, আজকে বিজ্ঞান সাপোর্ট করছে। বেশ কিছুদিন আগে একটা জায়গায় আলোচনা চলছিল, একটা জায়গায় শোকের ছায়া চলছে। ঠাকুর সচিনদাকে বলছেন, ও সচিনদা আপনার শোক কেন? তো বলছে আমার তো মা তো মারা গেছেন। তো ঠিকই আছে, আপনি এক কাজ করবেন তো, কাঁঠালে বেশি খাবেন। তো তখন কাঁঠাল খাবেন। তো সচিনদা বলছেন যে ঠাকুর আপনি কি আমার সাথে রসিকতা করছেন? এই রসিকতা, আমার মা মারা গেছে আর আপনি রসিকতা করছেন? তখন বলছেন, ঠাকুর বলছেন না না রসিকতা করছেন না, কেষ্টদাকে ডাকুন। কেষ্টদা বলছেন যে একটা বই নিয়ে আসেন। তো বই নিয়ে এসে দেখা গেল কাঁঠালের মধ্যে কি কি গুণ আছে। রিসেন্ট স্টাডি বলছে, তখন কিন্তু স্টাডি বেরোয়নি, নর্মাল ভাবে লেখা ছিল শোক নিবারক। আজকে রিসেন্ট স্টাডি বলছে এই কাঁঠালের মধ্যে 2টো ভিটামিন আছে, ভিটামিন সি এবং বি গ্রুপ এবং কপার মিনারেল, এই 3টে জিনিস প্রমিনেন্ট আছে, যা কেমন করে আমাদের কাজ করে।
ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন বি কম্পোনেন্টের মধ্যে B3 একটা জিনিস আছে। আমরা যখন শোকে গ্রস্ত হয়ে যাই, আমাদের এটিপি তৈরি হয় না, তখন এই B3 আমাদের এটিপি তৈরি করতে সাহায্য করে। আর যখন ওই এনজাইম গুলো নষ্ট হয়ে যায়, কমে যায়, তখন B6 এই এনজাইমটাকে বাড়িয়ে তোলে, এটিপি তৈরি করতে সাহায্য করে। হরমোন, থাইরয়েড হরমোন কমে যায়, আমরা ডিপ্রেশনে চলে আসতে থাকি, তখন সেই কপারটাকে আমাকে বাড়িয়ে তোলে। ঠাকুর কিন্তু 100 বছর আগে এই সমাধান দিয়েছেন। আমি রিসেন্টলি একটা জায়গাতে একটি মা আমাকে প্রশ্ন করেছেন যে পূজ্যত বাবাইদের কাছে গেছিলেন, বাবাইদা তার চোখের একটা এমন একটা কন্ডিশন, তার বয়সজনিত কারণে কমজোরি হয়ে গেছে, বাবাইদা বিধান দিয়েছেন কাঁঠাল বিচি খাওয়ার কথা। দেখুন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ছোট্ট ছোট্ট তুকগুলো আজকে আমরা খুঁজে পেতে নিতে হবে। আমি সেদিনকে একটা ইষ্ট প্রসঙ্গ করছিলাম, সেখানে একটা স্বস্তিনলটা মেয়ে। এর মূলে কিন্তু আমি যে পয়েন্টে বলতে চাইছি, আমরা বললেও হবে না, এর মূলে হচ্ছে তার প্রতি, আদর্শের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা, অনুরাগ যদি না থাকে, আমরা যতই বলি, অ্যাডভাইস দিয়ে যাই করি, আমরা কিন্তু পারবো না। একটা পরিবারে একটা 30 বছরের ছেলে বিয়ে করেছে 22 বছরের মেয়েকে, কিন্তু মেয়েটা জন্মগতভাবে সৎসঙ্গী, বাঁকুড়ার। মেয়েটার হঠাৎ করে দেখা গেল তার পায়ে একটা চর্মরোগ দেখা দিয়েছে। এবারে পিতৃদেবের আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে সেখানে দেখছে যে কেউ যদি কাঁচা নুন, এবং একদমই নুন না, তরকারির মধ্যেও নুন না, এবং মিষ্টি যদি একেবারে ত্যাগ করতে পারে, তাহলে আস্তে আস্তে তার চর্মরোগ ভালো হয়। অদ্ভুত ভাবে দেখলাম সেই মেয়েটা বলছে, আমি 1 মাস ধরে এখনো পর্যন্ত আমি কোনো নুন এবং মিষ্টি আমি খাইনি তরকারির মধ্যে। তার শাশুড়িরা প্রমাদ গুনছে যে কেমন করে এ সম্ভব হতে পারে। ওরা বর পাচ্ছে না, অন্যরা পাচ্ছে না, সে জন্মগত সৎসঙ্গী, ঠাকুরের দীক্ষিত, ঠাকুরকে ভালোবাসে তাই। তার এই যে ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে তার বৃত্তি প্রবৃত্তি কেমন করে কন্ট্রোল হয়ে যাচ্ছে, আর অটোমেটিক তার রোগ সেরে যাচ্ছে। এটা অদ্ভুত। তাই তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে আসতে হবে। আমার চোখের একটা রোগ আছে, ওই বলছিল যে হঠাৎ করে চোখে কম দেখে। এবারে এই হঠাৎ করে কম দেখার কারণ, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে অ্যাংজাইটি, চোখে একটা জল জমেছে, একে CSR বলে। আমি তাকে বললাম যে ভাই, তোমার যে চোখের জল জমেছে, একটা চিন্তা থেকে জল জমেছে। তা এই চিন্তার দুটো ধরন আছে বলে একটা ছোট্ট গল্প বললাম। গল্পটা এরকম, আমাদের জামালদা মন্দির আছে, আমাদের ওই শিলিগুড়িতে মন্দির আছে। তো ওখানে শ্রদ্ধেয় দামদা আছেন, এখানে জিতেনদা আছেন। যখন মন্দির তৈরি হয়, আগামীকাল দিতে হবে কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকার পেমেন্ট দিতে হবে। একটি মাত্র কপর তো পয়সা পর্যন্ত মলয়দার কাছে নেই। হ্যাচাক জ্বলছে, রাত তখন 10টা বাজে, উপরে দিয়ে কাজ চলছে, আর তিনি দূরে দাঁড়িয়ে আছেন। ওখানে দাঁড়িয়ে তার ওই তিনি সুজা ওই দিকে তাকিয়ে আছেন, প্রার্থনার পর থেকে তিনি ঠাকুরমুখী হয়ে আছেন আর দেখছেন, আর তার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে। সমস্ত গুরু ভাই আসছেন, একটি নেপালি মা আসলেন, আসে তার সাথে কথা বলতে পারছেন, তার সাথে দিব্য ভাবের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন কিছু করতে হবে। তিনি তার সমস্ত আভরণ, গায়ে যা ছিল, ওই খুলে দিয়ে ওখানে রেখে দিয়ে চলে গেলেন। মলয়দা জানেনও না তিনি কি রেখে দিয়ে চলে গেছেন। এমনি করতে করতে, 1 জন 2 জন করতে করতে তার সমস্ত জিনিস সেখানে রেখে দিয়ে চলে গেছেন। সন্ধ্যেবেলা গুনে দেখছেন প্রচুর টাকা তার অর্থ চলে আসছে। কিন্তু দেখুন, এই যে মলয়দা, যার কিছুই নেই, কালকে তাকে 5 লাখ টাকা দিতে হবে, সেও তো একটা চিন্তা, সেও দুশ্চিন্তা, সেও চিন্তা, কিন্তু কার জন্য চিন্তা? ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভারকে বহন করার চিন্তা। আর আরেকজন পেশেন্ট কে আছে, ওই যে পেশেন্ট, সে কার চিন্তা করছে? সংসারের চিন্তা। সংসারের চিন্তা নিয়ে এমন ভারগ্রস্ত আছে, তার কর্মজগতে এমন ভারগ্রস্ত আছে, তার জীবন ইষ্ট নাই। তাই ঈশ্বরের প্রীতি আর আরাধনা করে যে সমস্ত কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন সব দিতে বন্ধুর নিশ্চয়। তো এইটা ব্যাপারটা হচ্ছে, সেই জন্য ঈশ্বরের তরে আমাদের কর্ম করতে হবে। কর্ম করলে, আমি জীবনে যারা ঈশ্বরের জন্য কর্ম করছেন, এই ঈশ্বরের ভার বহন করছেন, তাদের এই CSR রোগ হয়েছে কিনা আমার চোখের জগতে আমি দেখি নাই। সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি বলে, চোখের জল জমা, সেটাও টেনশন থেকে হয়। আর ওই টেনশনের ফলে তাদের CSR হয়েছে কিনা আমার চোখে 30 বছরের আমি চোখের জীবন আমি দেখি নাই। তাহলে দেখুন, আমি তাহলে ঈশ্বরের চিন্তা করে আমি যত কর্ম করি, ভগবান শ্রীকৃষ্ণ এক জায়গায় বলছেন, তুমি কর্ম করো কিন্তু ধর্মকে মেনে তুমি কর্ম করো। যে কর্মই করি না কেন, তোমার ব্যক্তি সমস্ত জীবনে তোমার কর্ম ধর্মকে তার সাথে তারপর যুক্ত করে দাও, আদর্শকে যুক্ত করে দাও। প্রত্যেকটা চলনার মধ্যে তুমি আদর্শকে ট্যালি করতে করতে এগিয়ে যাও, ঠাকুরত্বের কম্পেয়ার করতে করতে তুমি এগিয়ে যাও। এই হচ্ছে আমাদের চলা। এমনি করে যেন চলতে থাকি, তাহলে অটোমেটিক্যালি আমাদের মনটা যখন ইষ্টে থাকবে, তখন মাইগ্রেন বলেন, CSR বলেন, যত রোগ আছে, আমার এই চোখের ডিপার্টমেন্টের যত রোগ আছে, এবং এই 5 অংশ নিয়ন্ত্রিত চলনের মধ্য দিয়ে এই বাত, অ্যালার্জি এবং তার ইউভিআইটিস যে সমস্ত রোগ বর্তমান দিকে ধরা পড়েছে, আজকে আস্তে আস্তে চলে যাবে। কালকে একটা মেয়ে আসছিল, হঠাৎ করে দেখি তার 22 বছরের মেয়ে, তার 2 চোখ লাল। আমি তাকে বললাম, লাল দেখে আমি তাকে গোপনে ডেকে নিলাম আমার কাছে, আমার চেম্বারের থেকে সমস্ত ওদেরকে বললাম তোরা চলে যা।
আমি তাকে ডাইরেক্ট বললাম, মা তুই আমাকে গোপন করিস না, দুই চোখ লাল, এই ধরনের লাল, গলায় যদি চাপ না হয় তাহলে কিন্তু কিছুতেই হতে পারে না। আমার 30 বছরের অভিজ্ঞতা বলছি। আর তোর চোখ মুখ বলছে তুই টেনশনে আছিস, তুই সত্যি করে মা বল। মেয়েটা হাউ হাউ করে কাঁদছে, বলছে আমি গলায় দড়ি দিয়েছিলাম, আমি গলায় দড়ি দিয়েছিলাম মায়ের সাথে গন্ডগোল করে। আধা ঘন্টা ধরে পেশেন্ট, প্রচন্ড ভাবে পেশেন্ট চেম্বারে বসে আছে, আমি তাকে আধা ঘন্টা ধরে চেম্বারে তাকে বোঝালাম। বলছে ঠাকুরের দীক্ষা আমি নিয়েছিলাম, আমি কিছুই করি না। আমি বললাম শোন, ওই যে ঠাকুরের যে সংকল্পের মধ্যে আছে না, প্রতি বাধাবিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা সংকল্প করেছি। এই সংকল্পের মধ্যে যত বাধাবিঘ্ন আসুক না কেন, জীবনটা আমার আসল। ঠাকুর তো জীবনের পূজারী, জীবন বৃদ্ধির পূজারী, আমাকে তো সেই পথে চলতে হবে। অনেকদিন আগে একটা এই প্রসঙ্গে তাকে একটা গল্প বললাম। গোকুল মন্ডল দা, তিনি ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তিনি যখন শেষ 5 বছর বিছানা থেকে উঠতে পারেন না, গায়ে বেডশোর পর্যন্ত হয়ে আছে, ঠাকুরের কাছে চিঠি লিখলেন যে ঠাকুর দয়া করে আমার জীবনটা যাতে যায়, এবার আপনি পারমিশন দিন, আপনি পারমিশন দিন। ঠাকুর তখন একটা কথা লিখেছিলেন, কষ্ট যতই আসে আসুক ইষ্টে রেখো মন, বাঁচার বাড়া পুণ্য নেই যেন অনুক্ষণ। কি বললেন? এই বাঁচার বাড়া পুণ্য নেই। তাই মা তুই বাঁচার বাড়া কিন্তু পুণ্য নেই, তুই মরে কোথায় যাবি? জন্ম তো এই জন্ম না রে। আমরা কি চাই? আমরা ভাবি আমার খণ্ড, আমরা অ্যাকচুয়ালি এই খণ্ড থেকে অখণ্ডের দিকে আমরা এগোতে চাইছি। পরম পিতা হচ্ছে আমাদের অখণ্ড, আমাদের চেতনাকে অখণ্ডের দিকে আমাকে নিয়ে যেতে হবে। আমার খণ্ড চেতনাকে অখণ্ডের সাথে যুক্ত করতে হবে। এই অখণ্ড চেতনার সাথে যখন চেতনান্বিত হবো, তখন তোর বোধ বৃত্তি সমস্ত কিছু আমাদের সংযত হয়ে আমরা তার চরণে চলতে থাকবো। তাই আজকের দিনে আমাদের শুধু চলা এখানে না, এই জন্মের শুধু চলা না, এই জন্ম পারফেকশনের দিকে এগিয়ে যাওয়ার চলা। তাই পারফেকশনটাকে আমার কেমন করে, জন্ম জন্মান্তরের চলা কেমন করে। শ্রী পিতৃদেবের কাছে আসছেন গোপাল মুখার্জি আসাম থেকে, তার তার পারিপার্শ্বিকরা, তার হেডমাস্টার মশাই, তার বন্ধু যখন বসতে পারেন, কেন পারেন না? হাতে ঘা, এমন ঘা, এমন গন্ধ, বহু ডাক্তার দেখিয়েছেন মেডিকেল কলেজে, ঘা সারে না। শ্রী পিতৃদেবের কাছে আসলেন, শ্রী পিতৃদেব বললেন আপনি এক কাজ করবেন, আপনার বাড়িতে যে মন্দিরটা আছে, মন্দিরটা আপনি নির্মাণ করবেন। করতে 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 কখন তার 4-5 বছরের মধ্যে ঘা শুকিয়ে গেল। শ্রী পিতৃদেবকে প্রশ্ন করা হলো, আপনি হঠাৎ করে ট্রিটমেন্ট না করে মন্দির করতে কেন বললেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, ও আগের জন্মে ধীবর ছিল, সমুদ্রের তীরে বাস করতো, ওকে কামটে ধরেছিল, কুমিরে ধরেছিল, ওখানে পচে গেছিল, সেই ঘা শুকায়নি, এমনি করে সেখান থেকে ওই দুশ্চিন্তায় সে মারা গেছিল। তাই আজকে ওখান থেকে সেখান থেকে মুক্তি পেতে গেলে আজকে সেই ইষ্ট কর্মের মধ্য দিয়ে মুক্তি করতে হবে। তাই গোপাল চক্রবর্তী, হ্যাঁ গোপাল চক্রবর্তী, হ্যাঁ গোপাল চক্রবর্তী। তাই আজকে দেখুন, আমাদের আগের জন্মে যে প্রারব্ধ, আগের জন্মের ফলে এই জন্মে কাটাতে গেলে ইষ্ট কর্ম করতে হবে। অপশন নেই আমার হাতে। তাই আমাদের ইষ্ট কর্মের মধ্যে আমাদের এগোতে হবে, কোনো অপশন নেই। সদ্য সঞ্জীব মন্ডল দা দুর্গাপুরে এমন অ্যাক্সিডেন্ট, এমন পথে আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলেন, মৃত। ডাক্তার বলে দিয়েছেন ব্রেনে হেমারেজ, সমস্ত শরীর ভগ্ন অবস্থায়, সমস্ত অবস্থায় ডাক্তার বলেছেন, হেমন্ত যখন ট্রিটমেন্ট করছেন, ওদের এখানে হবে না ডাক্তার, আপনি নিয়ে চলে যান। একদিন তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন, ভাবছেন আমি তো সকালে উঠে পূজনীয় বিঙ্কিতে আসবেন, সিপাহীতে আসবেন, চা চাইছেন, চা তো চাইছেন, আমি তো চা দেবো, কিন্তু আমি তো কোথায় শুয়ে আছি, আমি তো চা দিতে পারছি না, কি হলো? তারপর তার একটু জাগো ভাব হলো, দাদা তো কেমন যেন আমার কি যেন চাইছেন, আমি তো সারাদিন ধরে আমি তো পিতৃদেবের সেবা করেছি, তিনি তো চেয়েছেন, আমি দিয়ে গেছি, আমি যোগান দিয়েছি, আমি সমস্ত ঠাকুরপুরের সেবা দিয়েছি, আমি তো সেবক তার। এই আস্তে আস্তে ঘুম ভাঙলো, তার চেতনা আসলো, না আমাকে তো বাঁচতে হবে, আমি তো ওখানে না থাকলে তাকে চাটা কে খাওয়াবে, আমি তাদের সেবা কেমন করে করবো, তিনি তো দুঃখ পাবেন, তিনি তো কষ্ট পাবেন, কিন্তু আমার কাছে চা। এই আস্তে আস্তে তার শরীরটা ভালো হতে শুরু করলো, মনটা আস্তে আস্তে সেই ইষ্টের পথে, ইষ্টের দিকে আবার আচ্ছা ঝোঁক বেড়ে গেল। যেই ইষ্টের পথে ঝোঁক বেড়ে গেল, সেই আস্তে আস্তে শরীরটা শরীরটা ঠিক হয়ে গেল। ঠাকুর যখন হিমায়তপুর থেকে যখন হিমায়তপুর কাশিয়াং থেকে যখন চলে গেলেন হিমায়তপুরে, ঠাকুরের কিন্তু শরীর ভালো হয় না, বলেছিলেন আমার শরীর ভালো হবে। ওই গোকুল মন্ডল দা, শ্রী মা অনন্ত মহারাজ কিশোরী দেখে হাত জোড়তে বললেন, আপনার রোগ আপনি ভালো করুন। ঠাকুর অ্যাভয়েড করে চলে গেলেন, কিছু বললেন না। গোপনে একান্ত অনন্ত তাকে ডাকলেন, অন্তারে আমার কিন্তু আর বেঁচে থাকার ইচ্ছা নেই রে, আমার শরীর চলে গেছিল। কেন জানিস? তার শরীর কিন্তু বিকৃতি হয় না, তার শরীর দুষ্ট হয় না, তার শরীর খারাপ হয়, তার মন খারাপ হয়। তাই মন দুষ্ট হলেই জানিস না আমাদের জন্য এবং আমাদের কৃতকর্মের ফলের জন্য তার শরীর, তার মন খারাপ হয়। এমন আমরা কৃতকর্ম করেছি যে কর্মের জন্য তার মনটা এমন খারাপ হয়েছিল, তিনি সেখান থেকে শরীরটা ছেড়ে দিতে চাচ্ছিলেন। একান্ত অনন্ত তাকে বললেন, তুই যদি আমার মনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারিস, তুই যদি আমার মনটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারিস, তাহলে কিন্তু আমার শরীর ভালো হয়ে উঠবে। অনন্তরা মিটিং করলেন, 24 ঘন্টা নাম সংকীর্তনের ব্যবস্থা করলেন,
4 ঘন্টা অন্তর অন্তর শিফট করালেন। 14 দিনের মাথায় ঠাকুরের মন আবার নতুন করে পরিবর্তন হয়ে গেল। সেই পরিবর্তনের মধ্য দিয়ে ঠাকুর আবার পুনরায় শরীর সুস্থ হয়ে এলেন। কুষ্টিয়ায় গেছেন সতীশ দা, এই কুষ্টিয়া থেকে তিনি ওই 12 বেশের জায়গা একটা ছিল, সেখানে তিনি গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। 42 দিনের অসুস্থ। সেই 42 দিন তার শরীর ভালো হচ্ছে না। ঠাকুর কীর্তনের দল নিয়ে গেলেন 42 দিনের মাথায়, নিয়ে কুষ্টিয়া থেকে কিশোরী থেকে আগে পাঠালেন। এবার যেখানে যাবেন তার বাড়ির লোক, সতীশদার বাড়ির লোক বলছে না না না, এ তো হার্ট অ্যাটাক করে যাবে এত ঢোল কীর্তনের শব্দে। কে কার কথা শুনে সেই কিশোরী দেখে কীর্তন শুরু করে দিলেন। ঠাকুর খানিকক্ষণ পরে ঠাকুর যখন ঢুকছেন, দেখছেন ওইখান থেকে সতীশদা লাঠি ধেরে ধেরে আস্তে আস্তে আস্তে, যিনি 42 দিন বিছানায় পড়ে আছেন, সেখান থেকে আস্তে আস্তে তিনি সেই কীর্তনের মধ্যে যোগদান করলেন। সেই কীর্তনের মধ্যে যোগদান করে সে কিশোরীদের কাঁধে উঠে পড়েছেন, ঠাকুরের কাঁধে উঠে পড়েছেন। এমন কীর্তনের মধ্য দিয়ে তার শরীর সুস্থতা পর্যন্ত। তাই তার সাথে যুক্ত হতে হবে। তার সাথে ইচ্ছে পূজ্যপাদ বাবাইদা নির্দেশ করেছেন আজকের দিনে 2টো বিশেষ নির্দেশ আমাদের। সেই 2টো বিশেষ নির্দেশ কি? আচার্যদেবের দীক্ষা পূরণ 3.5 কোটি, আর একটা পূজ্যপাদ বাবাইদার সৎসঙ্গের মাধ্যমে তার যুক্ত থাকার কথা। এই যুক্ত থাকলে মুক্ত হতে পারি, যুক্ত থাকলে বিষাদ আমাদের চলে যেতে পারে। এই সকাল 3টে থেকে রাত 10টা পর্যন্ত এত ঘুমের মধ্যে কতক্ষণ যে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনছি তার ঠিক নেই। এই যে যুক্ত থাকা, যুক্ত থাকলে কি হয়? আমরা যদি যুক্ত থাকি, আমাদের 2টো সেলের মধ্যে ঠাকুর বলছেন ইন্টারসেলুলার কোহেসিভ হার্টস আছে, ফোর্স আছে। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা হারাই কখন? ইন্টারসেলুলার কোহেসিভ হার্ট যখন আমরা হারিয়ে ফেলি। ঠাকুর বলছেন যত আমরা কনসেন্ট্রিক হব, যত আমরা নামমুখী হব, তত কনসেন্ট্রিক যত হতে হবে, তখন আমার ইন্টারসেলুলার কোহেসিভ হার্ট বাড়তে থাকে। আর সেল টু টিস্যু, টিস্যু থেকে অর্গান থেকে হারমোনিয়াস হতে সমস্ত বডি এমনি করে একটা শক্ত দানার মতো বাঁধতে পারে। তাই ঠাকুর বলছেন কথা, এই কনসেন্ট্রেট করার মধ্য দিয়ে আমাদের আস্তে আস্তে রোগ শোক ব্যাধি জরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। ঠাকুর বলছেন ভাইটাল ভীমের কথা বলেছেন, জীবনী শক্তির কথা বলেছেন। কেমন করে জীবনী শক্তি বাড়াবে? জীবনী শক্তি বাড়াতে দিলে ওই যে সদ্য সুধান্তদা আছেন, ওই যে সমিতদা আলোচনা করলেন, তাদের প্রত্যেকটা রিসোর্স আছেন। ভগবানের আমরা রান্নাঘর, আমাদের বিশেষ বৈশিষ্ট্যে আমরা বৈশিষ্ট্য না, আমাদের বৈশিষ্ট্যে আমরা এক একটা বিশেষ পারগতা আছে। এই পারগতা দিয়ে ইষ্টের কাজ করতে হবে। যখন আমরা ইষ্টের কাজ এই পারগতা দিয়ে করবো, প্রকৃতির মধ্যে সমাজের মধ্যে ঝাঁপিয়ে পড়বো তার সেবা মনোভাব নিয়ে, তখন সেই আমার জীবনের মধ্যে আমার জীবনে আমার ভাইটাল ভীম বেড়ে উঠবে, জীবনী শক্তি বেড়ে উঠবে। আর যে সমস্ত রিসের্চ যাদের মধ্যে চলে গেল ইষ্টের সেবা ভেবে, এই তাদের মধ্যেও রিসের্চ ভাইটাল বেড়ে উঠবে। এমনি করে আমাদের জীবনী শক্তি ঠাকুর বাড়ানোর কথা বলছেন। এই ছোট ছোট টুক আপনি ঠাকুর দিয়েছেন। তাই আজকে আমাদের মনটা, আজকের দিনে আমাদের মনটা ইষ্টের পাদে রাখতে হবে। তাই আচার্যদেব কি বললেন? মনটাকে নম, অর্থাৎ ওই উল্টে দিলে নম হয়, অর্থাৎ আচার্যের পায়ে ইষ্টের পায়ে নম করে আমরা সেখানে কনসেন্ট্রেট হই, আস্তে আস্তে আমরা শক্তি প্রাপ্ত হতে থাকি। এইভাবে চলার আর কি, এখানে শেষ করি নাকি? জয়গুরু। ছাড়ছি। আরে আপনাকে ছাড়তে ইচ্ছা করে শিশিরদা? যদি 10 কোটি লোক এই ইষ্ট প্রসঙ্গ শুনে থাকে আজকে, আমরা তো এগুলো তো ইউটিউবে চালাইয়ে দেই, ফেসবুকে বার করে দেবো পুরো প্রোগ্রামটা। আজকে অসাধারণ অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, আর এত সুন্দর আজকে বিষয়ভিত্তিক কথাবার্তা বলেছেন, আপনি নিজেও জানতেন না আপনি কি বলেছেন। জয়গুরু বাবা, জয়গুরু, জয়গুরু দাদা, জয়গুরু, জয়গুরু, জয়গুরু দাদা, কেউ বললেন শিশিরদা আরো একটু বললে ভালো হয়। আর আজকে আর বললে তো অনেকক্ষণ চলতে থাকে। বললে হ্যাঁ, আমি একটা ছোট গল্প বলে শেষ করি, একটা ছোট গল্প বলে শেষ করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবাই যখন শুনতে চাচ্ছেন গল্প বলে শেষ করি। গল্পটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে জীবনদাকে সবাই চেনে, সদ্য জীবন চক্রবর্তী দা। তো ফিরতে তাকে পা দিলেন। এবারে ডক্টরেট করার নির্দেশ দিলেন, একটু ফ্যানটা বাড়া, অল্প বাড়া। হ্যাঁ, ডক্টরেট করার নির্দেশ দিলেন। ইন দ্য মিন টাইম তার মা গেছেন মারা, বাবা তো অনেক ছোটবেলায় মারা গেছেন। এবার তার খানিক দিন পরে, মা মারা যাওয়ার পরে বছরে তার দাদার একটা পায়ে প্রবলেম হলো। এবার পায়ে প্রবলেম যখন হলো, তখন পায়ে ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা গেল ক্যান্সার ধরা পড়লো। এবার ক্যান্সার যখন ধরা পড়লো, দাদা বললেন তুমি ওই টাটা মেমোরিয়ালে নিয়ে যাও। ট্রিটমেন্ট চলতে থাকলো।
এবার ট্রিটমেন্ট যখন চলতে থাকলো, মানে সে সাংঘাতিক খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। এই মতো পরিস্থিতিতে গুরু ভাইরা তো ছাড়ার পাত্র নয়। এদিকে ডাক্তার সুভাষ বন্দ্যোপাধ্যায়, দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরো 68-এর অনেক গুরু ভাই যারা আছেন, যে তুমি তো ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, পিতৃদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ডক্টরেট করবে, কি তোমার থিসিস, কোথায় তোমার থিসিস, কোথায় জমা দিচ্ছ? আর এক অশান্তি ভালো, এদিকে দাদার ট্রিটমেন্ট, এদিকে তার থিসিস জমা দিতে পারছে না, দুই দিকে মনোকষ্ট। এই করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে যখন এমন শরীর অসুস্থ হয়ে গেল যে সেখান থেকে বেরোতে পারছেন না, তখন তিনি আর কি করবেন, নিরুপায় হয়ে শ্রী দাদাকে চিঠি লিখলেন। দাদাকে যখন চিঠি লিখলেন, দাদা তখন একটা উত্তর দিছিলেন। সেই উত্তরটা কেমন ভাবে দিছিলেন দাদা শোনেন। দাদা বলছেন যে জীবন শোনো, জরা ব্যাধি মৃত্যু এটার সাথে যুদ্ধ করতে করতেই আমাদের জীবন যতদিন থাকে আমাদের এটার সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হয়। কিন্তু তাই বলে ভয় পেতে নেই, জীবন যুদ্ধে একদম ভয় পেতে নেই। ভয় পাওয়া মানেই, ভয় অনিবার্য হলেই তো আমরা হেরে গেলাম, তখন রোগটা আবার আমাদেরকে বাসা বেঁধে থাকে। তাই নিত্যদিন প্রার্থনা করতে করতে, তাঁর পায়ে ভক্তি রেখে, অটুট ভক্তি রেখে, নিত্য প্রার্থনা করতে করতে আমাদের যা যা করণীয় সেই করণীয় আমাদেরকে করে এগিয়ে যেতে হবে, এই দাদা তিনি নির্দেশ দিলেন। তারপরে তিনি বললেন তোমার যেটা এমার্জেন্সি, এটা খুব ভাইটাল পয়েন্ট আর একটা বললেন, আমাদের জীবনে দুটো ক্রাইসিস আসে, এই ক্রাইসিস পিরিয়ডে আমি কোনটা করব? তখন দাদা বললেন জীবনের যেটা চরম ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে তুমি আগে সামাল দেবে, পরে তুমি পরেরটা তুমি মেটাবে। তারপরে তিনি দাদার ট্রিটমেন্টের পার্টটা, ক্রাইসিস পার্টটা মেটালেন। পরবর্তীকাল ক্ষেত্রে তিনি থিসিস করলেন, তার রোগ ভালো হয়ে গেল। কিন্তু আরেকটা জিনিস জানার আছে, সেখান থেকে আমার সবচেয়ে জানার, দাদা যখন তাকে উত্তর দিচ্ছেন, বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেটা হচ্ছে জীবনদাতার সমস্যার কথা জানাচ্ছেন আর দাদা উত্তর দিয়ে যাচ্ছেন। শেষে একদিন দাদা কলকাতাতে আসলেন। জীবনদার দাদা তখন অনেকটাই সুস্থের দিকে চলে গেছে। দাদা 5 দিনের জন্য ওই কলকাতার বাড়িতে ছিলেন, কাকুরবাসী বাড়িতে। মুন্নি বলে একজন গুরুবন ছিল, তার কাছে জানতে চাইলেন জীবনের দাদা কেমন আছে রে? খুব ভালো আছে। এইবার দাদা ওখান থেকে 5 দিনের দিন তাড়াতাড়ি চলে গেছেন দেওঘরে। দেওঘরে গিয়ে জীবনদের একটা চিঠি পেয়েছেন। ওই গাড়ি করে গিয়েই সাথে সাথে চিঠিটা পেয়েই দাদা লিখতে শুরু করেছেন। জীবন, তোর কাছ থেকে কিন্তু আমি ফিরে এসেছি, কিন্তু তোর ওখানে যাওয়ার সুযোগ আমি পাইনি। আর হয়তো যেতাম, যদি মুন্নির কাছে যদি না শুনতাম তোর দাদা ভালো আছে, তাহলে আমি তোর বাড়িতে নিশ্চয়ই যেতাম। দাদা বললেন দেখুন, আমরা আমাদের প্রশ্ন নিয়ে সবসময় সমস্যা নিয়ে তাকে জানাই, কিন্তু আমি যখন ভালো হই তখন কিন্তু আমি আচার্যের কাছে যাচ্ছি না, পূজ্য বাবাইদের কাছেও যাচ্ছি না, সেই সংবাদটা, সুসংবাদটা কিন্তু আমি তাদেরকে দিচ্ছি না। আমার ব্যক্তিগত জীবনে হয়েছে এই যে শিক্ষা, তার কারণ তাদের শরীর, আমরা চাই তারা ভালো থাকুন, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, সুতরাং তাদের ভালো থাকার একমাত্র ইচ্ছুক হচ্ছে আমরা যাতে ভালো থাকি। তাই সুসংবাদ তাদেরকে সবসময় পৌঁছে দিতে হবে। শুধু রোগ শোক ব্যাধি জ্বর নিয়ে তাদের কাছে ব্যতিব্যস্ত আমরা যত করি না কেন দরকার, কিন্তু তার সাথে যখন আমরা ভালো হয়ে গেলাম সেই বার্তাটাকেও যেন তার কাছে আমরা পৌঁছে দিতে পারি। এই বলে আমি শেষ করছি। জয় গুরু, সবার শান্তি হোক। শিশিরদা, আমরা এখানে লিঙ্কে এই কথাটা আমরা সবসময় বলছি